গুলটে মামা, তুমি না আমাদের লিডার? ওঠো, জাগো, প্রতিবাদ করো। ওই হেড স্যার আমাদের আড্ডা মারার অধিকার কেড়ে নিতে চাইছেন। আমার বাবাকে এসে বলে গেছেন এইখানে যেন আমাদের আড্ডা বন্ধ হয়। হ্যাঁ গুলটে মামা, আমার বাবাকেও হেড স্যার কড়া রিপোর্ট করেছে আমাদের নামে, আর বলেছেন এই গলতপুরে উনি আমাদের আড্ডা বন্ধ করবেন। ছোট ছোট ছেলে পুলেরা নাকি আমাদের জন্য উচ্ছন্নে যাচ্ছে। আমরা তাহলে এবার কোথায় যাব গুলটে মামা? ওই হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চায়, এত বড় সাহস! বাঙালির এই আড্ডা শিল্পকে চৌপাট করার ষড়যন্ত্র। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট। পাঁচু, ঘোতন, ভেন্ডি, হেড স্যারের আড্ডা বন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদে এই আমি বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের ডাক দিলাম। কোথায়? তোমার ডাক তো শুনতে পেলাম না গুলটে মামা। ঘটন, মাউথ সামলে টক্কর। বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা হলাম আমি। দেখবি আমার ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক জড়ো হবে, একসঙ্গে চিৎকার করে স্লোগান দেবে, বাঙালির আড্ডা বন্ধ করা চলবে না, চলবে না। কিরে, তোরা বলবি তো নাকি? চলবে না, চলবে না। বাঙালির আড্ডা চলছে, চলবে, চলছে, চলবে। এই তো তোরা শিখে গেলি। ব্যাস, দেখবি এবার কি হয়। কি হবে গুলটে মামা? হাজার হাজার লোকের মিছিল এগিয়ে চলবে হেড স্যারের ওই স্কুল বাড়ির উদ্দেশ্যে। সামনে আমি, গলায় ফুলের মালা, দুপাশে তোরা। উফ, কি দৃশ্য! তারপর যদি বলহরি দারোগা চলে আসে মিছিলে যোগ দিতে, মিছিল ভঙ্গ করতে, পুলিশ হারে রে 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 করে লাঠি চার্জ করে, দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে গুলটে মামা। উফ, কি দারুণ হবে! পরের দিন খবরের কাগজে তোমার ছবি বেরোবে গুলটে মামা। লেখা থাকবে বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা গ্রেপ্তার, গ্রেপ্তার, গ্রেপ্তার। মানে তাই বুঝি? মানে আন্দোলন শুরুতেই এত ছড়িয়ে দিয়ে লাভ নেই, বুঝলি? আসলে ওই হেড স্যার তো একা মানুষ, তার বিরুদ্ধে খামোকা এত মানুষকে জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না। প্ল্যানিং চেঞ্জ। প্ল্যান চেঞ্জ মানে আন্দোলন, মিছিল এসব হবে না? নো, নো মানে না। আমি মুখ টু মুখ লড়বো। মুখ টু মানে তুমি হেড স্যারের সঙ্গে ফেস টু ফেস লড়বে? কিভাবে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চাইছে, আমরাও এবার হেড স্যারের আড্ডা বন্ধ করব। কিভাবে গুলটে মামা? হেড স্যারের একমাত্রম আড্ডাস্থলম কোথায়? হেড স্যারের আড্ডাস্থল নড়ার চায়ের দোকান। ওহে ভাইটুগণ, কাছে আয়, শোন মাই প্ল্যানিং। নড়া, বেশ করকরে কড়া কয়েকটা চা দে তো। ওই এলো, চা তো আজ হবে নে। চা হবে না মানে? ওই হেড স্যার নটু বাবুর কড়া হুকুম, এমনকি আমার দোকানে বসি আড্ডাও মারতে দেওয়া যাবে নে। কেন কেন কেন? কারণ যে দোকানে হেড স্যারের মতো মানিগণ্যি লোক চা পান করেন, সেখানে তোমাদের গুলটে মামার মতন এমন নন্দ ভণ্ড নোকের জায়গা হতে পারে নে। আর যদি আমরা হেড স্যারের কথা না মানি? তাহলে ওই দারোগা বলো হরিবাবুরে দে, দোকান শুদ্ধ আমার জেলে পুজবে বলে দেছে। মানে ছি 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 ছি, নারা, তুই শেষ পর্যন্ত ওই ফুটো দারোগা বলো হরিবাবুকে ভয় খেলি? কি তুমি দারোগা বাবুরে ফুটো বললে? কালি পরে তো তোমাদের চা তো আর দেবই নি। দারোগা বাবু যদি শোনে তুমি আমার দোকানে বসে তেনারে ফুটো দারোগা বলেছো,
তালি পরে আমার সঙ্গে তোমারেও কিন্তু ওই গারদে ঢুকই দেবে, এই তোমারে আমি বলে দিলুম। মানে বুঝলি পাঁচু, চল আজ যাই, পরে আসবো। গুলটে মামা, তাহলে আমাদের প্ল্যানটা? মানে রাইট, কিন্তু ঘটনটা এখনো আসছে না কেন? কি এমন ফুসফুস করতেছ গো তোমরা? একে তো বিক্রি বার্তা কিছুটি নেই, তার উপর তোমরা এসে ঝামেলি করতেছ। নো ঝামেলা নরা, আমি স্বয়ং এই গুলটে চরণ গুহ থাকতে তোর কোনো চিন্তা নেই রে। চিন্তা নেই? চা খেয়ে তো জীবনে পয়সা করি দেওয়ার নাম করনি। এখনো পর্যন্ত 371 কাপ চায়ের দাম বাকি পড়ে আছে, চিনতে হবে নি আবার। টাকার বদলে আমি আজকে তোকে একটা অদ্ভুত জিনিস দেব রে নরা। কি অদ্ভুত জিনিস দেবে শুনি? বাঁশ? ওরে বাঁশ না রে নরা, এই যে গুলটে মামা এনেছি। ও দে ঘটন, নরাকে আজ একটু নাড়িয়ে দি। এই নে নরা, আমি তোকে আমার অতি প্রিয় কেটলিটা চিরদিনের মতো দিয়ে দিলাম। আরে কি মুশকিল, তোমার কেটলি নে আমি কি করবো শুনি? আমার নিজেরই কত কেটলি আছে। ওরে নরা, তুই তোর কেটলি সরা, আজ থেকে তুই এই কেটলিতে চা কর, তোর ভাগ্য খুলে যাবে রে। কেন, ওটা কি ভাগ্যবতী কেটলি? আরে দূর, না রে নরা না, এটা হলো মেটলি সাহেবের কেটলি। কেটলি সাহেবের মেটলি? এই কি বললে? মেটলি সাহেব সে আবার কে? দেখ 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 পাঁচু, দেখ নরা মেটলি সাহেবকেই চেনে না। মেটলি সাহেবই তো প্রথম তার এই কেটলিতে চা বানিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে তাক লাগিয়ে দেয়। ওরে সর্বনাশ, এ কি বলতেছো গো তুমি গুলটে বাবু? তাই এই মেটলি সাহেবের কেটলি তুমি কোথায় পেলে গো? ওরে আমার পরম প্রিয় নরারে, এক সময় আমি যে অনেক বছর মেটলি সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। চা আবিষ্কার করবার জন্য মেটলি সাহেব গবেষণা করেই চলেছেন বুঝলি। আর আমি সারাদিন ধরে ঘুরে ঘুরে বাসক পাতা, শাক পাতা, ঘাস পাতা, হেলেঞ্চা পাতা, ঘেটু পাতা, সজনে পাতা, সে কত রকম পাতা জোগাড় করে এনে মেটলি সাহেবকে দিতাম। মেটলি সাহেব ওই পাতাগুলো এই কেটলিতে দিয়ে জল দিয়ে ফুটিয়ে চা বানানোর চেষ্টা করতেন। কি ভীষণ চেষ্টা, কি ভীষণ চেষ্টা, কিন্তু কিছুতেই চা তৈরি হচ্ছে না। আরে গুলটা একটু সামলে দাও না ভাই। গুল নামে সমস্যাই ফুল। অবশেষে আমি একদিন ভোরবেলা যখন কেটলিতে জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত হয়ে সারস সরোবরের ধারে ঠ্যাং চিতিয়ে শুয়েছিলাম, তখন ঘটল সেই অদ্ভুত ঘটনা। ভূত এসেছিল বুঝি? এটা কে রে পাঁচু? আমি দেখলাম সারস সরোবরের মধ্যে থেকে উঠে এলেন এক দেবী। আমায় বললেন, শ্রীমান গুলটে, তুমি বুঝি জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত? আমি দৌড়ে গিয়ে বললাম, হ্যাঁ দেবী, কি পাতা দিয়ে চা হবে বুঝতে পারছি না মা। অমনি উনি আমায় একটা সুন্দর ডিপ লাল রঙের একটা ফুল দিলেন। বলতেছি ওটা কি জবা ফুল? ব্যাস দিলা তো আমার ভাবটা নষ্ট করে। আশ্চর্য! ওরে গলদপুরের বলদ নরা, ওই সারস সরোবরের দেবী জবা ফুল কেন দিতে যাবে আমায়? ঠিক আছে ঠিক আছে, তালি পরে ওটা কি ফুল ছিল? দেখলি দেখলি পাঁচু, নরা সেই তখন থেকে সেই ফুলটার পেছনেই পড়ে আছে। আরে ওটা ছিল একটা স্বর্গীয় ফুল। বুঝতে পেরেছি, ওই ফুল দিয়েই এই কেটলিতে চা তৈরি হলো। ওরে নরা নরা, না না না,
দেবীর কথা মতো ওই ফুলের মধ্যে যে বীজ ছিল সেই বীজ মেটলি সাহেবের বাড়ির উঠোনে ছড়িয়ে দিলাম। দুদিনের মধ্যে কচি কচি সবুজ সবুজ পাতাওয়ালা গাছ জন্মালো। অবাক কাণ্ড, 7 দিনের মধ্যে উঠোন ভর্তি ওই গাছের বাগান হয়ে গেল বুঝলি। তারপর ওই গাছের পাতা দিয়ে ওই কেটলিতে ফেলে দুধ জল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে ঢালতেই কি সুন্দর গন্ধ বেরোলো, তৈরি হয়ে গেল চা। আর বসতে পারছি না রে, আমি এখন যাই, পরে এসে পয়সা দেবো। যাক কেলো, উনি তো তোমার গপ্প শুনি আমার চায়ের দাম না দিয়ে চলে গেলেন, তাই কেটলি দিয়ে আমার কি লাভ হবে শুনি? ওরে গলদপুরের বলদ নড়া, যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে, অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা। সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না, শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আসে। মা গো মা, এ কি বলতেছো গো গুলটে বাবু? চা পাতা ছাড়া চা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ বুঝলি। ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি, নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছো কি এই কেটলি আমার? তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে, আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা, এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘোতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে? এই কেছে মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনলো কেমন করে? তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা, মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার। এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবেন। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি, বেরুলো লাল জল, মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়, ওই সারস সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু। লাল তো হবেই,
আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু। মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু, পয়সা নেন নিজের না জাতি কি করে নেন বাবু, এক চুমুকে খেয়ে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল। কি ঝাল, কি ঝাল, কি ঝাল, ওরে বাবারে, ওরে বাবারে, গুলটেরা ছাড়বো না আমি। এই আমি পুকুরে নামবো। পুকুর কোথায়, পুকুর কোথায়, আমি পুকুরে নামবো। যা কেটলি দে ঝাল চা বেরুলো। তুমি এত চিন্তা করো না গুলটে মামা, তুমি দেখো ভেন্ডি এখনই সুখবর নিয়ে চলে আসবে। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, আমি তোমার কথা মতোই গুনে গুনে 15 চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে ছড়িয়ে রেখেছিলাম। নারাদা যদি ঢাকনা খুলে কেটলির ভিতরটা দেখে তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে। সেটাই কি চিন্তা করছো তুমি গুলটে মামা? সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয়, তবে নড়া তো গলদপুরের বড় বলদ, তাই ওসব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু। সব কাজেই অল্প বিস্তার ঝুঁকি থাকে, এটা ভুলে যাস না। বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেঁকে না যাই গুলটে মামা। গুলটে মামা, কেক গন্ডগোল হয়ে গেছে। কেন কেন কি হয়েছে? তোমার ওই ঝাল চা খেয়ে হেড স্যারের মাথায় আগুন ধরে গেছে। পুকুরে নাকি 50-60 বার ডুব দিয়েছে। তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কড়া করে রিপোর্ট করেছে। দারোগা বাবু তোমাকে ধরতে আসবে। কি সব তোকে কে বললো? বাবা থানায় গিয়েছিল, তখন শুনেছি। এবার কি হবে? ঘটনা, তোকে এতখানি লঙ্কা গুঁড়ো কে দিতে বলেছিল? আমি তো তোর আমি কিন্তু তোর নাম বলে দেব। তুমি এত ভয় খেও না গুলটে মামা। দারোগা বলহরি বাবু আজকে চুরির খবর পেলে আগামীকাল চোর ধরতে বের হয়, তাই চিন্তা নেই। তোমাকে ধরতে আসতে ওর এখনো ঢের দেরি, তার মধ্যে তুমি একটা প্ল্যান বের করে ফেলো। এসব কি বলছিস পাঁচু? আমাকে ধরতে আসবে মানে? লিডারের বিপদে তোর এমন ন্যাজ গুটিয়ে ভাগার কথা বলছিস কেন রে ভাইটুগন? শোনো গুলটে মামা, সন্ধে নেমে আসছে, তুমি বরং আজ রাতটা সোজা আমাদের স্কুলের দারোয়ান রামশরণদার ঘরে গিয়ে লুকিয়ে থাকো, ও তোমাকে খুব ভালোবাসে। এইটা একদম ঠিক বলেছিস পাঁচু, জয় রামশরণের জয়। হেড স্যার যে সোজা থানায় চলে যাবে সে হিসেবটাই কষিনি রে। তবে আমি ডাইরেক্ট স্কুল যাব না, আগে ভালো করে সন্ধে নামুক, তারপর রাতের অন্ধকারে টুক করে স্কুলে ঢুকে যাব। ততক্ষণ আমি এখানেই থাকবো, তোরা আমাকে পাহারা দিবি। গুরুকে বাঁচানোর গুরু দায়িত্ব তোদেরই নিতে হবে, এটাই আমার হুকুম। রামশরণদা তো আমাদের দেখলেই খেপে যাবে, কম তো জ্বালায়নি ওকে। না হলে আমরাও তোমার সঙ্গে যেতাম গুলটে মামা। থাক, আমার জ্বালাতে আমি একাই ফুঁ দেব। একই ওই ঘরে আলো জ্বলছে কেন? রামশরণ কি ওই ঘরেই আছে? একই কি দেখছি আমি? ওরে বাবা, আমি 5 গুনবো, তার মধ্যে লকারের চাবি চাই, নয়তো গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। 1 দিস ইজ মোক্ষম সুযোগ। হেড স্যার ইন বিপদ, ওকে বাঁচাবো আমি, তাহলেই আমি বাঁচবো। 3 4 5 স্যার আমি এসে গিয়া।
শিখাও স্যার, নো চিন্তা ডু ফুটি, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়াহু! বাবা, আমি কি করলাম স্যার? হত সারা উজবুক, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের নাটকের রিহার্সালটাও তুই ভন্ডুল করলি। সকালে তুই ঝাল চা খাইয়েছিস, আর এখন এই রাতে তুই এখানে এসে গন্ডগোল বাঁধালি। তো কেস ঘুরে গেছে। তোকে বলো হরি দারোগা খুঁজছে, তোকে কিন্তু ও ছাড়বে না। আমিও ছাড়বো না ওকে। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইয়া! বাঁচাইয়ে, বাঁচাও। গুলটে মামা, এই দেখো তোমার মেটলি সাহেবের কেটলি নারাদা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু হেড স্যারের ঝাল তো এখনো কমেনি রে ভাইটু। না গো, কমেছে। শুনলাম বলহরি দারোগাকে তোমার নামে যে নালিশ করেছিলেন, হেড স্যার সেই নালিশ ফিরিয়ে নিয়েছেন। এমনিতেই ওই লোকটার কাছে তুমি যা ধোলানি খেয়েছো সেটাই নাকি যথেষ্ট। মাউথ সামলে টক করে পাঁচু। আমি ধোলানি খেয়েছি মানেটা কি? আমি তো ইচ্ছে করে ধোলানি খেয়েছি। ভুলে যাস না, লোকটা আমার পেছনে অনেকটা দৌড়েছিল, তার উপরে হেড স্যারের লোক। আমি যদি উল্টে লোকটাকে ধোলানি পেটাতাম, আমাদের হেড স্যারের অপমান হতো না? যতই হোক, নটুবাবু তো আমাদের সকলেরই একদিন হেড স্যার ছিল রে, তার তো একটা সম্মান আছে নাকি? তাই তো আমি ও বাবা গো। জয় গুলটে মামার জয়। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক ম্যাচেতেই সবাই হয় ঘ্যাচ। গুলটে মামা।